চীনাপন্থী হয়ে যাচ্ছে। এবং চীনের শি জিনপিংয়ের সাথে গতকালকে বৈঠক বসেছে, সেখানে নাকি তিস্তা চুক্তিও হবে। শেখ হাসিনা আসলে ভারতে যান নাই, তাকে বহনকারী আর্মির যেই বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গা নামছে, সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন। বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন। খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর। আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে। সময় মতো আনসার দিবে। এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। লেখার আমার ডেট দিয়ে আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন, একদম অভাবনীয়, অকল্পনীয়। 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই ফান্দে করিয়া বগা কান্দে। আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন। এই যে আপনারা অনেকে বলেন না ইউনূস স্যার সুদখোর, ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে। সুদে করায় গন্ডায় পই হিসাব নিবে, পই হিসাব ভারত থেকে নিবে। কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না, বন্ধু আমার মন ভালো না। কি জিনিস দেখাইলা? একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে। এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে। যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী, বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না, আপনারা বুঝে নেবেন। আল্লাহর কি হুকুম দেখেন, রমজানের মাস, ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কি লাগে আপনি বলেন, একটা দেশের আর কি লাগে? বাংলাদেশের মতো দেশের এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে। ডক্টর ইউনূস সরকার চীন সফরে গেছেন, কিন্তু সেখান থেকে আসলো একটি দুঃসংবাদ। জানা যায় চীন সরকার ডক্টর ইউনূসকে পদত্যাগ দাবি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশ থেকে হয়তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত বিতাড়িত করার প্ল্যানিং করতেছে ডক্টর ইউনূস সরকার। কেন করতেছে? কারণ ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে এখন চীনাপন্থী হয়ে যাচ্ছে এবং চীনের শি জিনপিংয়ের সাথে গতকালকে বৈঠক বসেছে, সেখানে নাকি তিস্তা চুক্তিও হবে এবং বাংলাদেশের মধ্যে যত মালামাল আসবে সেগুলো নাকি শুল্ক মুক্ত করার প্রক্রিয়া করতেছে চীনের সাথে। এখন এই সকল বিষয় ইন্ডিয়া কিভাবে দেখছে? এই সকল বিষয় কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখছে না। একে তো আওয়ামী লীগ ইস্যু নিয়ে এই সরকারের সাথে খুবই খারাপ একটি সম্পর্ক ইন্ডিয়ার সাথে। দ্বিতীয়ত চীন হচ্ছে ইন্ডিয়ার চিরশত্রু একটি দেশ। সেই দেশের সাথে বাংলাদেশের সখ্যতা ইন্ডিয়া কখনোই মেনে নিবে না। সেই কারণেই হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, আর না হলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এই সরকার, যাতে 5 থেকে 10 বছরের ভিতর বাংলাদেশ আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসতে না পারে। চীনের সহায়তায় এবং পাকিস্তানের সহায়তায়। এই দিকে কিন্তু আমেরিকা ইন্ডিয়ার পক্ষে থাকলেও, শেখ হাসিনার পক্ষে থাকলেও আমেরিকা কিন্তু ইন্ডিয়ার মতো প্রেসার ক্রিয়েট করতে পারবে না বাংলাদেশকে। কারণ বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশের ব্যাপারে আমেরিকা কথা বলে যাবে, কিন্তু কূটনৈতিক বিষয়ে যত কিছু করার সকল কিছুই কিন্তু ইন্ডিয়াকে করতে হবে। ডক্টর ইউনূস কিন্তু নোবেল লরিয়েট শান্তিতে পেয়েছিল। ডক্টর ইউনূসের সাথে বিশ্বের বিভিন্ন বড় বড় মোরালের সাথে সম্পর্ক থাকার কারণে ডক্টর ইউনূস কূটনীতিক ক্ষেত্রে অনেক ভালোভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কুলে উঠতে পারতেছে না ইন্ডিয়ার সাথে। এখন ডক্টর ইউনূসের কাছে অপশন ছিল যে ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট আমাদের কাজে লাগানো এবং ইন্ডিয়ার অ্যান্টি দেশ কে আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। সেই কারণে ডক্টর ইউনূস চীন এবং পাকিস্তানকে চুজ করেছে। কারণ আমেরিকার সাথে ডক্টর ইউনূসের এখন সম্পর্ক একটা দলের সাথে ভালো, ডেমোক্রেটের সাথে, কিন্তু রিপাবলিকান দলের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না। আমেরিকা তাই পূর্ণভাবে সমর্থন করলেও ডেমোক্রেট পাওয়ারে না থাকার কারণে ডক্টর ইউনূসকে ভালোভাবে সমর্থন করতে পারবে না। সেই কারণে ডক্টর ইউনূস কোনো ওয়ে না পেয়ে চীন এবং পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে।
এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে বা ডক্টর ইউনূসের প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে। এটা সামনেই দেখা যাবে যে ইন্ডিয়া কতটুকু কূটনীতিকভাবে ডক্টর ইউনূসকে কোণঠাসা করে বাংলাদেশ আওয়ামী লীগকে মাঠে রাজনীতিতে ফিরাতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাতে পারে। অনেক আগেই শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়ে যেত, কিন্তু যখনই শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়ার সময় হয় তখন বাংলাদেশের 1 থেকে 32টা দল যতগুলোই আছে, যতই মতাদর্শ থাকুক না কেন তাদের, তখন একত্রিত হয়ে যায় আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আর সরকার তখন স্ট্রং হয়ে যায়। এই জন্য এই সরকার সহজে নির্বাচন দিবে না, কারণ এরা ভালো করেই জানে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করলে আওয়ামী লীগের লাভ, আর আওয়ামী লীগ আমাদের উপর প্রেশার ক্রিয়েট করলে সকল দল আমাদের পক্ষে হয়ে আওয়ামী লীগকে দমন করবে। এই কারণে এই সরকার কখন নির্বাচন দিবে এটা শিওর করতেছে না। পরিস্থিতি এখন এই সরকারের অনুকূলে আছে। দ্বিতীয়ত আমাদের আর্মি প্রধান ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু একটু মিডিয়া প্রকৃতির হয়ে গিয়েছে, মানে আর্মিদের প্রধানের যে অ্যাগ্রেসিভনেস, সে অ্যাগ্রেসিভনেস কিন্তু আমাদের এই আর্মি প্রধানের মধ্যে নাই। তিনি ইমামতি করাচ্ছেন, তারপরে বিভিন্ন জায়গায় খুব নর্মাল বক্তব্য দিচ্ছেন। হার্ড লাইনে যে এভাবে যাওয়ার কথা বাংলাদেশের পরিস্থিতির মধ্যে আর্মির, সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন না। তিনি দেখাচ্ছেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, আমি খুব ভালো মানুষ, আমি নামাজ পড়াই, ইমামতি করি, তারপরে খুব নর্মালি দেশটা চালানোর চেষ্টা করতেছি, দেশটা খুব নর্মাল পরিস্থিতিতে আছে, হার্ড লাইনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই পরিস্থিতিতে তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে খুব সিম্পল একজন মানুষ। তিনি যে একটা দেশের আর্মি প্রধান, তার যে অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার যে হার্ড লাইনে যাওয়ার প্রক্রিয়া, সেটা আমরা পরিলক্ষিত হচ্ছি না। কেন হচ্ছি না, তার মতাদর্শ কি, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। তিনি কি চাচ্ছেন, খেলাফত চাচ্ছেন আমাদের বাংলাদেশে, নাকি ইসলামিক রেভলিউশন চাচ্ছেন, সেটাও কিন্তু ক্লিয়ার না। নাকি এই সরকারকে চাচ্ছেন, নাকি এই সরকারকে চাচ্ছেন না। এক একজন এক একটা আলোচনা করতেই পারে যুক্তিতর্কের কারণে, কিন্তু বাস্তবতা কি সেটা তার মনে আছে। তার মতাদর্শ তার আমরা খুলে দেখতে পারতেছি না, তার মন তো আর খুলে দেখতে পারতেছি না, ধারণা করতে পারতেছি। সেই কারণে আমাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে আদৌ প্রত্যাবর্তন করতে পারবে রাজপথের রাজনীতিতে, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। সকলে এই কারণে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। ভাই, প্রত্যেকটা দিন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, বিশ্বের রাজনীতি পট পরিবর্তন হচ্ছে, এবং বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, কিছু কিছু দেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। মূলত ফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়া। এখন এই সরকার শুধু ইন্ডিয়া অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি করবে বাংলাদেশের মধ্যে, এবং বিশ্বের যতগুলো দেশ আছে ইন্ডিয়াকে পছন্দ করে না, তাদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। সেগুলো ইসলামিক দল হোক এবং ইসলামিক দেশ না হোক, ইসলামিক দেশ হলেও করবে, ইসলামিক দেশ না হলেও করবে। ডক্টর ইউনূস ইসলামকে 100% মানে না, তবুও তিনি কিন্তু নিজের ক্ষমতা থাকার সাথে ইন্ডিয়া অ্যান্টি দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে। সে কারণে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, আমরা বুঝতে পারতেছি, আমরা আলোচনা করতেছি। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। একটা কথা মনে রাখবেন, বিএনপি কিন্তু 16 বছর ক্ষমতার বাইরে ছিল। বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও কিন্তু বিএনপি দলটা টিকে ছিল, জেল জুলুম সহ্য করেছে, হতাশ হয়নি। এখনো আওয়ামী লীগ সরকার পতন হয়েছে যে 7-8 মাস মাত্র, তাও একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। তো এইরকম পতন হওয়ার পরে দেশের মধ্যে শীর্ষস্থানীয় কোনো নেতা নাই। এত আর্লি কামব্যাক করা, প্রত্যাবর্তন করা, এটা আমরা আশা করছি কেন জানেন? ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আমেরিকা আমাদেরকে সাপোর্ট দিবে বলে, এই কারণে। তা না হলে 7 থেকে 10 বছরের আগে আমরা আশাও করা কোনো প্রয়োজন ছিল না মনে করতাম, কিন্তু এখন প্রয়োজন সে কারণে মনে করছি। তাই বেশি আশা করলে আশাহত হবেন, আশা রাখবেন, ধৈর্য রাখবেন। সময় হলে ঠিকই আওয়ামী লীগ আগের থেকেও খুব শক্তিশালী ভাবে মাঠে রাজনীতি ফিরে আসবে। অলরেডি বিভিন্ন জায়গায় মাঠে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে এসেছে 26শে মার্চ, তা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আগের মতো স্ট্রংলি ফিরে আসতে সময় লাগবে, কারণ এখন অনেকেই এক একজন এক এক জায়গায়, কেউ বিদেশ চলে গিয়েছে, কেউ দেশের বাইরে শীর্ষস্থানীয় নেতাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করা যাচ্ছে না, বিভিন্ন গ্রুপের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে প্রোগ্রামগুলা করতে হচ্ছে। তাই আপনারা ধৈর্য হবেন না, আল্লাহ যাও করবেন ভালোর জন্যই করবেন। যারা নিরীহ তারা আপনারা ভয় পাবেন না, তাদেরকে হয়তো এখন এই সরকার জুলুম করতেছে, এই সরকার নিপীড়ন করতেছে, আল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু রাখছেন। এখন সামনে আওয়ামী লীগের কি ভবিষ্যৎ সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আমরা জাস্ট আলোচনা করতে পারবো, কারণ আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না কি হতে পারে বা কি হচ্ছে। দিন দিন শুধু রাজনৈতিক পট পরিবর্তন চেঞ্জ হচ্ছে,
আজকে এরকম মনে হলে কালকে ওই রকম মনে হচ্ছে। ভিতরগত কি চলতেছে একমাত্র উপরের লেভেলের যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারতেছে না। ইন্ডিয়া কি করবে সামনে সেটাও বোঝা যাচ্ছে না। ইন্ডিয়া প্ল্যান এ কাজ করানোর চেষ্টা করতেছে, ফেল হলে বি চেষ্টা করতেছে, বি ফেল হলে সি চেষ্টা করতেছে। ওদের প্ল্যান চেঞ্জ করতেছে, একটা না একটা প্ল্যান কাজে লাগবে। কারণ চাণক্য নীতির দেশ হচ্ছে ইন্ডিয়া। তারা চাণক্য রাজনীতিতে চাণক্য নীতি ফলো করে, আর চাণক্য নীতির রাজনীতি সহজে ফেল করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই আগে আগে কোথায় কে সেটা দেখার বিষয়। আপনারা ধৈর্য হবেন না, আমি বারবার বলতেছি। গা ঢাকা দিয়ে যারা আছেন তারা সেভে থাকুন, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আজ হোক কাল হোক আবার পুরো উদ্যমে ফিরবে। ডক্টর ইউনূস 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার গ্রিন সিগন্যাল পাচ্ছেন। ডক্টর ইউনূসের পক্ষে নজিরবিহীন আন্তর্জাতিক বন্দোবস্ত সফল। দর্শক, ডক্টর ইউনূস চীন সফরে আছেন। চীন সফরের নানান দিক আমরা আলোচনা করব। এছাড়া আমাদের স্বাধীনতা ও মহান জাতীয় দিবসে 26শে মার্চে বিশ্ব নেতাদের যে বার্তা পেয়েছেন তার প্রতি অ্যাবসলিউট সমর্থন জানানো হয়েছে, আনকন্ডিশনাল সমর্থন তার প্রতি জানানো হয়েছে। এখন কেউ তো আর বলবে না যে স্যার আপনি 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুন। এটা বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে, বিভিন্ন টেকনিক্যাল টার্মের মাধ্যমে এটা বুঝতে হবে। একটা সহজ হিসাব দেখেন, যে সরকার ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে সেই সরকারের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির দীর্ঘমেয়াদী কোনো আগ্রহ থাকার কথা নয়। সেই সরকারের উপর আস্থা রেখে কেউ ইনভেস্ট করতে আসবে না, শুধু ডে টু ডে কিছু রুটিন সম্পর্ক রাখবে। এটাই তো ফরেন পলিসি আমরা যারা বুঝি। কিন্তু ডক্টর ইউনূসকে ওভাবে কেউ মূল্যায়ন করছে না। তার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করতে আগ্রহী সারা পৃথিবী। মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াও গিয়েছেন চীনে, কিন্তু ওখানে বান কি মুন থেকে শুরু করে সারা বিশ্ব নেতাদের সাথে একের পর এক বৈঠক, অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রফেসর ইউনূস। তিনি নিজেও কল্পনা করেননি যে এত বেশি পরিমাণ রেসপন্স তিনি পাবেন, এত পরিচিতি তার। তো দর্শক, একটা খবর, এই খবরটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে, আমাদেরকে এগুলোর এই মেসেজ বের করতে হবে। বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। এই 2028 সাল পর্যন্ত এটাকেই কেউ কেউ ব্যাখ্যা করছেন, এর মানে 2028 সাল পর্যন্ত কেন এই কথা বললো প্রফেসর ইউনূসকে পাশে বসিয়ে? এর মানে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এটা চীন চায় বা আন্তর্জাতিক সম্প্রদায় চায়। এ কারণে ডক্টর ইউনূসের সাথে যারা সম্পর্ক করছে তারা শুধু ডে টু ডে রুটিন সম্পর্ক মেনটেন করছে, বিষয়টা এরকম নয়। তারা 2028 সাল কেন্দ্রিক একটা সম্পর্ক করছে। আর স্বাভাবিকভাবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালের ডিসেম্বরে অথবা 29 সালে জানুয়ারিতে। তার মানে 28 সালের ডিসেম্বর পর্যন্ত, 2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা গ্রিন সিগন্যাল হিসেবে কেউ এটাকে দেখছেন, দেখতে পারেন। কারণ এই 2028 সাল পর্যন্ত না কবে, এটা ডক্টর ইউনূসের সাথে বলবেন কেন? ডক্টর ইউনূস যদি নির্বাচন দিয়ে চলে যান, এটা যদি চীন মনে করে। আর একটা সহজ বিষয় আপনাদেরকে বলি, প্রত্যেক দেশের নিজস্ব ফরেন পলিসি আছে, ফরেন পলিসি ট্রেডস আছে, ফরেন পলিসির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী চীন গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না। হ্যাঁ, আমরা স্বাধীন দেশ, যার সাথে সম্পর্ক করা প্রয়োজন আমরা করব, কিন্তু চীন যে গণতান্ত্রিক দেশ এটা আমরা বলি না। কিন্তু দর্শক, চীন যে টাইপের দেশ, তাতে ওই বিএনপি আওয়ামী লীগ টাইপের সরকারের সাথে ডিল করার চেয়ে ডক্টর ইউনূস টাইপের সরকারের সাথে ডিল করা সহজ। বরং পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন মিয়ানমারের জান্তা সরকারকে চীন প্যাট্রোনাইজ করে, এমনকি আফগানিস্তানেও করে। এর মানে যে সরকার ওইভাবে নির্বাচিত না, তাদের প্রতি চীনের এমনি একটা আকর্ষণ আছে। আমি এটাকে যৌক্তিক মনে করছি না, আমরা অবশ্যই নির্বাচনে বিশ্বাস করি, কিন্তু সুষ্ঠু নির্বাচনে ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন দিবেন, এই জন্যই তিনি ক্ষমতায় থাকবেন, তারপরে সুষ্ঠু নির্বাচনের রাস্তা তৈরি করবেন। তো চীনের এমনিতেই এই বিষয়ে একটু সমস্যা আছে, যেটা বাস্তব, যে অনির্বাচিত সরকারের প্রতি বা তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা, এটা তাদের একটা নীতির মধ্যেও পড়ে। একসময় যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি কু ঘটাতো গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। এর মানে আসলে গণতন্ত্র অমুক্ত এগুলো কিছু না, স্বার্থের জন্য যখন যেটা প্রয়োজন, এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখন যুক্তরাষ্ট্র মিলিটারি কুর বিরোধিতা করে, এখন চীন মিলিটারি কুর পক্ষে থাকে, অথবা এই ডক্টর ইউনূস টাইপের সরকারের পক্ষে থাকে। একসময় যুক্তরাষ্ট্র এই কাজটা করত। তো দর্শক,
তো এই চীনের যে চরিত্র, যে রাষ্ট্রীয় চরিত্র বা ফরেন পলিসির চরিত্র যেটা আমি বললাম, এটার সাথেও যদি আপনি মেলান, এই যে খবর যে বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে, এর অর্থ 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে আমরা ডিল করছি। আমরা ধরে নিচ্ছি যে 2028 সাল পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবেন। বুঝতে পারছেন, এটা একটা আন্তর্জাতিক বন্দোবস্ত। এবং পশ্চিমারা কেউ ডক্টর ইউনূসকে বলছে না যে নির্বাচন দিন বা গণতন্ত্রের উত্তরণ। ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন চারদিক থেকে। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুইশিয়াং বলেছেন, চীন 2028 সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক কোটামুক্ত বাজার সুবিধা দেবে, যা বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পাওয়ার 2 বছর পর পর্যন্ত কার্যকর থাকবে। চীন ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলাপের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানান এশিয়ার ডেভোস খ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইন তাদের বৈঠক অনুষ্ঠিত। একের পর এক বৈঠক, বড় বড় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানিয়ে ডি জুয়েশিয়াং বলেন, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এই কথাটা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। এর মানে কি, ডিসেম্বর নির্বাচন করে চলে যাও, তাহলে কি পূর্ণ সমর্থনের কথা বলা হতো না? 28 সাল পর্যন্ত রাখতে চায় বলে এই পূর্ণ সমর্থনের কথা বলা হচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে উভয় দেশের বিনিয়োগ, বাণিজ্য, সংস্কৃতি সম্পর্ক, জনগণের পারস্পরিক বিনিময় বাড়ানোতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে যাবে, তাকে এতটুকু গুরুত্ব দেয় না। এর মানে এত সহজে প্রফেসর ইউনূস যাচ্ছেন না, তাকে যেতে দেওয়া হবে না, আমরা যেতে দিব না। উই ওয়ান্ট প্রফেসর ইউনূস ফর 5 ইয়ার্স। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। 6 মাস পর নির্বাচন দিয়ে চলে গেলে তার নেতৃত্বে সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে। এর মানে 6 মাস পরে চলে যাবেন, এইটা চিন্তা করে কেউ কথা বলেন না। বুঝতে পারছেন? আমি লাইন বাই লাইন ধরে দেখাই। সবাই কথা বলে এমন ভাবে ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকবেন, এইভাবেই কথা বলে সবাই, আন্তর্জাতিক গোষ্ঠী। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, বাংলাদেশ গর্বিত যে এটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিচ্ছে। মংলা বন্দর আধুনিকায়ন ও দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পে চীন অর্থায়ন করবে জানিয়ে চীনের উপপ্রধানমন্ত্রী বলেন, চীন গত বছর পর বাংলাদেশ থেকে আমদানির জন্য একটি প্রোটোকল সই করে। এই গ্রীষ্মে চীন আম রপ্তানি করবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে সহায়তা করবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দর্শক, একই সাথে আমাদের যে তিস্তা প্রজেক্ট, এই তিস্তা মেগা প্রজেক্ট নিয়ে এটা সরাসরি শি জিনপিং সাথে কথা হবে, এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় পাবেন। চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের বৈঠক বাংলাদেশ চীন অংশীদারিত্বকে আরো গভীর করার আরেকটি মাইলফলক। আসুন আমরা একসঙ্গে কাজ করি, বন্ধুত্ব, সহযোগিতা, অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করি এবং আমাদের কৌশলগত সম্পর্ককে আরো শক্তিশালী করি। যাই হোক দর্শক, এভাবে একের পর এক সুখবর, একের পর এক সুযোগ সুবিধার খবর আমরা পাচ্ছি। ইনভেস্টমেন্ট হবে, প্রধান উপদেষ্টার প্রতি নানানভাবে গ্রিন সিগন্যাল আমরা পাচ্ছি, পূর্ণ সমর্থনের খবর আমরা পাচ্ছি চীন থেকে। দর্শক, উই ওয়ান্ট প্রফেসর ইউনূস যে তিনি 2028-29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক। কয়েকদিন আগেই জনাব সার্জিস আলমের প্রতি একটা চিঠি লিখেছিলেন তার দলেরই খুবই পরিচিত সদস্য তাসনিম জারা। সেই চিঠির জবাব দিয়েছেন জনাব সার্জিস আলম। সেই জবাব, সেই চিঠি লেখা সব কিছু নিয়ে রাজনৈতিক দলের ফান্ডিং, রাজনৈতিক দল কীভাবে ফান্ড পাবে, তারা কীভাবে সকল শোডাউন করবে, এসব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবং একই সাথে আমি এটা যোগ করতে চাই, আরও বেশ কিছুদিন আগে জনাব নাহিদ ইসলামকে তার দলের ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি কিছু কথা বলেছেন। সব কিছু মিলিয়ে এই আলাপটা আমাদের করা দরকার যে আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ফান্ড রেজ করবে এবং সেই প্রসঙ্গে কি করবে। আমরা সাম্প্রতিক ডিবেটটা, ইটস ভেরি ইন্টারেস্টিং। এই প্রশ্ন আমরা করতেও পারি যে দলের কাউকে এই প্রশ্নটা, বিশেষ করে তাসনিম জারা যে চিঠিটা ফেসবুকে লিখেছেন, সেটা তিনি তো চাইলে পার্সোনালিও করতে পারতেন। দলের মধ্যে জবাবদিহিতা থাকা দরকার। জনাব সার্জিস আলম 150টার মতো গাড়ি নিয়ে তার এলাকায় শোডাউন করেছেন,
সেটা কোত্থেকে পেয়েছেন এই ধরনের প্রশ্ন করেছেন, এবং তাসনিম যে প্রশ্ন করেছেন সেগুলো ভ্যালিড কোয়েশ্চেন্স, কিন্তু ভেতরে করলে ভালো হতো কিনা এই প্রশ্ন আসতেই পারে। তাসনিম যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা আমি একটা জায়গায় একটু পড়ি। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলছি, এটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানি ব্যাগও নেই। উনি বলছেন যে এটাই সাদা জীবনযাত্রা তাকে, মানে তাসনিম বলছেন, আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। তারপর তিনি এক্সপেক্ট করেছেন সার্জিস আলম এটা জানতে চাইবে। যারার ব্যাপারে একটু বলি যে এরকম প্রশ্ন তো আসলে আরও করা যায়, মানুষের আরও প্রশ্ন আছে। এনসিপির লঞ্চিংয়ের সময় এত বড় প্রোগ্রামের ফান্ডিং কোত্থেকে হয়েছে? তারপর তারা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশনে তাদের যে অফিস ছিল, নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা কিভাবে হলো? আমি জানি না এনসিপির অফিস এখন কোনটা, এটা আমি এখনও নিশ্চিত নই। সো এরকম নানান প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোরও জবাব চাওয়া তাসনিম জারার উচিত, যেহেতু তিনি পাবলিকলি চাইছেন। কারণ বিশেষ করে তাদের লঞ্চিংয়ের সময় যে এক্সট্রাভ্যাগান্ট একটা ইয়ে হয়েছে, বা তাদের যে ইফতার পার্টি হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনেক সদস্য মিলে বিরাট এক্সপেন্সের একটা ইফতার পার্টি হয়েছে, সেটার খরচ কোত্থেকে এসছে, এসব প্রশ্ন জনমানুষের মধ্যে আছে। যাই হোক, জনাব সার্জিস আলম সেটার জবাব দিয়েছেন। জবাব দিতে গিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, এরপর তিনি আরও কিছু কথা বলেছেন উইচ আর ভেরি ইম্পর্টেন্ট, আমি সেই জায়গায় যাব। তার ফান্ডিংয়ের ব্যাপারে জনাব সার্জিস বলছেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছেন। এটা এই প্রসঙ্গে বলেছেন। তিনি বলেছেন যে তার কাছে টাকা নেই, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন তার পরিবারের কাছে টাকা নেই, তা তো বলেননি। যাই হোক, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল, এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। অনেক আলোচনা শুরু হয়েছে এটার পর থেকে। যদি এটাই হয়ে থাকে যে তার অনেক পরিবারের বা তার দাদা অনেক সম্পত্তি রেখে গেছেন, তাহলে তিনি খালি হাতে ঘুরবেন কেন? নট অনলি দ্যাট, একটা ট্রোল করছেন অনেকে, সেটা হলো কিছুদিন আগে জনাব সার্জিস আলম বলেছিলেন যে তিনি হলে থাকার সুবিধার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন। ইনফ্যাক্ট উনি এটা বলেছেন, এবং কিছুটা একটু এক্সট্রা হ্যাডাম হয়, হ্যাডাম শব্দটা উনি বলেননি, আমি বলছি, সেটার কারণেই অনেকে এই ধরনের অ্যাডভেঞ্চারিজমের জন্য ছাত্রলীগে যায়। তখন আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম। যাই হোক, খুব জরুরি প্রয়োজন না তো তাহলে যার অনেক পারিবারিক অর্থবিত্ত আছে তাকে এই নোংরা ছাত্রলীগ, নোংরা পচে যাওয়া ছাত্রলীগ, মানে সার্জিসরা যখন পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে, তখন ছাত্রলীগ কেমন সংগঠন এটা নিয়ে ন্যূনতম প্রশ্ন কারো মনে ছিল না। এটা 8, 9, 10 সালের কথা না। বিশেষ করে 2011-র পর থেকে ছাত্রলীগ একটা আপাদমস্তক সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তো সেই সংগঠনের দয়া নিয়ে তাকে সমর্থন করে তার সাথে থেকে হলে থাকার জন্য সেটা থাকার চাইতে বরং পারিবারিক সম্পত্তি থেকে কিছু টাকা নিয়ে ঢাকা হলের বাইরে থাকা অনেক বেশি সমীচীন ছিল। এই আলাপটাও ভুল না। কিন্তু তিনি একটা জায়গায় বলতে যাচ্ছিলেন, এই যে নতুন বন্দোবস্ত বা যা যা আছে, যা যা বলা হচ্ছে, এগুলো আদতে এই বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাই কাজ করবে না। কেউ নির্বাচন করতে চাইলে তার কাছে বহু মানুষের বহু এক্সপেকটেশন থাকে, বহু তদবির থাকে, এখানে এগুলো করলে জামানত হারানো হবে। মানে যেহেতু তাসনিম জারা নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত এই শব্দটা তারা প্রচুর বলেন, সেটার কথা বলছেন, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন করেছে। এবং হাসনাত বলছেন এটা রাতারাতি হবে না, তার ভাষ্য মতে, আবারও বলছি তার ভাষ্য মতে, এটা আর সব দলের মতো করেই করতে হবে, তারপর আস্তে আস্তে তারা শক্তি অর্জন করবেন এবং কোনোদিন সব সংস্কার করে ফেলবেন। দ্যাট ইজ দ্য টোন অফ দ্য ফুল স্টেটাস। আমি পুরোটা পড়ছি না। এই প্রসঙ্গে আমি একটু পেছনে ফিরে যাব এবং এই প্রশ্ন আমরা করব নাগরিক পার্টি বা এনসিপিকে বা তাদের অন্যান্য সদস্যদেরকে জনগণ করলে কোনো সমস্যা ছিল না, বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান কেন ফাইন্যান্স করে? 7 মার্চ জনাব নাহিদ ইসলাম বলছেন, নাগরিক কমিটির প্রসঙ্গ তখন এখানে কারা করেছেন এবং আর্থিকভাবে কারা সাহায্য করছেন, নাগরিক পার্টিতে তিনি তখন জয়েন করে ফেলেছেন। তিনি বলছেন, আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাও
আমরাও চাই পরিবর্তনটা আসুক। কারা আর্থিকভাবে সহায়তা করছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক। আমাদের জায়গা থেকে আমরাও দাবি করছি। এনসিপির আহ্বায়ক বলেন এককভাবে কোনো সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা কারা আর্থিকভাবে সহযোগিতা করেছে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো করা যায়নি, কিন্তু আমরা চাই সংস্কৃতিটা হোক, সকল রাজনৈতিক দলে সেই সংস্কৃতি গ্রহণ করুক। খুব মেজর কতগুলো ভুল করেছেন জনাব নাহিদ তার এই বক্তব্যের মাধ্যমে। আমরা জনাব সার্জিস যেটা বলছেন সেটা যদি বাস্তবতা হয়, তাহলে আসলে নতুন বন্দোবস্তের আলাপ একটু আপনারা বন্ধ করুন। এটা বলেই আসলে তারা তাদের জন্য এই প্রত্যাশার জায়গাটা তৈরি করছেন। জনাব নাহিদ বলছেন সবাই যদি চর্চা না করে তাহলে তাদের পক্ষে চর্চা করা সম্ভব না। খুবই বাজে কথা, এটা খুবই ভুল কথা। একটা দল পায়োনিয়ার হতে পারে, সে পথ দেখাতে পারে, তার পক্ষে পথ দেখানো সম্ভব তার যদি সেই ক্যাপাবিলিটি এবং সদিচ্ছা থাকে। আসলে ওনাদের সদিচ্ছা নেই, তারা নতুন বন্দোবস্ত আওয়াজ তুলছেন, কিন্তু এনসিপি আদতে একটা টিপিক্যাল আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ যেমন পার্টি, সেরকম পার্টি, এর বাইরে কিছু না। একদম সোজা সাপটা কথা। কারণ আর কেউ করছে না বলে আমি করব না, ইজ ইট এ লজিক? সো আর সবাই নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে যদি জড়িয়ে যায়, আমিও করবো। জনাব হাসনাতের বক্তব্যের মধ্যেও, জনাব সার্জিসের বক্তব্যের মধ্যেও একই ধরনের কথাই তো আছে। অন্যরা করছে না, সো আমি যদি না করি তাহলে আমি পিছিয়ে পড়বো। সো ওয়্যার ইজ দ্য ডিফারেন্স? কোনো ডিফারেন্সের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। একটা পার্টি এসছে, সে তা করে দেখাতে পারতো, ইয়াস আমি এখান থেকে ফান্ড পেয়েছি, আমি এটা করেছি, এভাবে করেছি, এভাবে খরচ করেছি। অন্যদের উপরে যদি ছেড়ে সংস্কৃতি পরিবর্তনের অপেক্ষাই করতে হয়, খুলে আমি করব, তাহলে এনসিপি কিভাবে এই সংস্কৃতি পরিবর্তনের আলাপ সামনে আনে, কিভাবে নতুন বন্দোবস্তের কথা বলে? সব রেটরিক। আসলে দিনের শেষে এটা প্রকাশিত, আসলে তাদের বলে ফেলা উচিত তারা আমাদের টিপিক্যাল রাজনৈতিক দলগুলোর মতোই একটা রাজনৈতিক দল, দেন ইটস ফাইন। তখন আর তাদের এই ঝুঁকিটা আর থাকবে না। এই নতুন বন্দোবস্ত জনিত যে প্রশ্ন করছেন, তাসনিম জারা প্রশ্নটা কেন করেছেন? কারণ তিনি জানেন, তিনি দেখেছেন যে এটাই তারা সেল করার চেষ্টা করছেন। যদি সেটা করে থাকেন তাহলে তো আসলে এই আচরণ তার সাথে ম্যাচ করে না, ইজন্ট ইট? এখন আরেকটা প্রশ্ন আছে, এনসিপিকে কারা ফান্ডিং করছে? জনাব নাহিদের একটা প্রশ্ন, একটা জবাবে উনি বলছেন সরকার তাদের কোনো ক্ষতি করবে না তার নিশ্চয়তা কি? ভেরি ইন্টারেস্টিং। মানে তাদেরকে সাহায্য করে সরকার তাদেরকে ক্ষতি করবে? কেন ক্ষতি করবে? কেন ক্ষতি করবে? এই সরকার ক্ষতি করবে? কোন সরকার? নাকি উনি ভবিষ্যতের কোনো সরকারের কথা বলছেন? আরও আমরা যদি প্রশ্ন করি, আমরা তো আসলে প্রায় বলি যে আমরা এই দেশে বাস করি, এই সমাজে বাস করি, বছরের পর বছর খুব গভীরভাবে রাজনীতির নানান ইস্যু ফলো করার চেষ্টা করি। সো আমরা অনেক কিছু জানি, অনেক জায়গায় আমাদের কানেকশনস আছে। দেশের খুব বিখ্যাত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, শেখ হাসিনার অলিগার্ক প্রতিষ্ঠানরাও এই পার্টিকে ফাইন্যান্স করছে। শুধু পার্টি না, এই পার্টি গঠিত হওয়ার আগে নাগরিক কমিটি যখন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের সবাইকে ফাইন্যান্স করেছে। আমরা যদি প্রশ্ন করি এই ফাইন্যান্স কেন করছেন? আমাদের দেশের ব্যবসায়ীরা, সোকল্ড বলি কারণ আমাদের দেশে আসলে জেনুইন ব্যবসায়ী এখনো গড়ে ওঠেনি। বেশিরভাগ ক্ষেত্রেই, হাতে গোনা দু একটা ব্যতিক্রমের বাইরে, বেশিরভাগই আসলে ব্যবসার নামে নানান রকম অনিয়ম করেন। ব্যাংক লোন নিয়ে ঝামেলা করেন, তারা তাদের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেন, এরকম নানান রকম অনিয়মের সাথে তারা জড়িত থাকেন। ফলে তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেন মূলত দুটো কারণে। একটা হচ্ছে তার ব্যবসার অনিয়ম জনিত যাতে সমস্যা না হয়, আরেকটা হচ্ছে ক্ষমতাসীনদের কাছ থেকে তারা, বা রাজনৈতিক দলের কাছ থেকে তারা, তার দল ক্ষমতায় থাকলে তাহলে তারা সেটা থেকে বেনিফিট পাবেন, নানান রকম সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। নানান রকম ব্যবসা সরকারের থাকে, নানান রকম ব্যবসা তারা নেওয়ার চেষ্টা করবেন, তাদের পক্ষে কোনো পলিসি তৈরির চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কারণ। এখন এনসিপিকে কেন টাকা দিচ্ছে, এমনকি শেখ হাসিনার অলিগার্করা, আমি নাম বলছি না, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন কেন দিচ্ছে। এনসিপিও সেটা নিচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা কি মনে করেন যে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে বা তার পরের নির্বাচনে ক্ষমতায় আসবে? ক্ষমতা আসা দূরে থাকুক, তারা কি খুব সিগনিফিক্যান্ট আসনে জিতবে, এটাও কি তারা মনে করেন? এই যে এই লোকগুলো বেশিরভাগই খুবই ধান্দাবাজ ধরনের লোক। এই দেশে কে জিতবে, কার কোথায় কদ্দূর ক্ষমতা আছে, হ্যাডাম আছে, তারা খুব ভালো বোঝে। তারা এটা মনে করার কোনো কারণ নেই এনসিপি অদূর ভবিষ্যতেও ক্ষমতায় আসবে, এবার বা তার পরের বারও না। তাহলে তারা তাদেরকে ফাইন্যান্স করছেন, ফান্ড দিচ্ছেন কেন? বাকি একটা অপশন বাকি থাকে। তাহলে কি তারা ধরে নিচ্ছেন এনসিপি ক্ষমতায় আছে? এনসিপি ক্ষমতাসীন সরকারের একটা এক্সটেনশন, এই পারসেপশন তো আছে ইন দ্য সোসাইটি। তাহলে তারা এতদিন যে পাপ করেছেন, সেই পাপ মুক্তির জন্য তারা এনসিপিকে ফান্ড করছেন, সো দ্যাট সরকার তাদের প্রতি সহনীয় থাকে, সফট থাকে। একটা কারণ তো আছে। এই আমি
মানে কোনো ব্যবসায়ী, বাংলাদেশে তো আবারও বলছে কোনো ব্যবসায়ী নেই, বেশিরভাগই যারা তাদেরকে টাকা দিচ্ছে এরা মূলত ব্যবসায়ী না, বেশিরভাগই ব্যবসা করেন কিন্তু নানান অনিয়মের মাধ্যমে তার চাইতে আরও অনেক বেশি টাকা তারা উপার্জন করেন, তারা আরও বেশি টাকা নেন ব্যবসার মাধ্যমের বাইরে থেকে। সো ওই মানুষগুলো আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট হিসাবে রাজনৈতিক দলগুলোকে টাকা দেন। ওই যে বললাম, তার অবৈধ কাজে চাপ না আসা, চাপ কম আসা এবং কিছু ব্যবসা আরও বাড়াতে পারা, ব্যবসা পাওয়া, তার অনুকূলে নানান কিছু সুবিধা পাওয়া, এসব লোন পাচ্ছেন না, লোন পাওয়ার জন্য তদবির করা, নতুন একটা ব্যবসা করছেন, কোনো একটা ব্যাপারে ট্যারিফ বাড়ানো কমানো যদি বাজেটে করা যায় সেটা তার ব্যবসাকে সাফল্য দেয়, ট্যাক্স হলিডে করা, নানান রকম কারণে ক্ষমতার সাথে তারা থাকতে চান। তো সেটা যদি হয়ে থাকে, এই দুই কারণের কোনটার কারণে এনসিপিকে, আমি যেটা প্রশ্নটা করলাম, খুবই অ্যালার্মিং ব্যাপার এগুলো আমাদের আসলে খোলামেলা কথা বলার সুযোগ এসছে, সময় আসছে। বিশেষ করে যে দলটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, যে দলটা বিদ্যমান অন্য দলগুলো কোথায় কোথায় কি অনিয়ম সমস্যা করছে সেটার বিরুদ্ধে কথা বলে, তাকে এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে জনগণের সামনে নিয়ে আসতে হবে, খুব ভালোভাবে নিয়ে আসতে হবে। আর আপনারাও কি মনে করেন, কেন, আমি আপনাদের একটু অপিনিয়নও চাই, কেন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে তো ফার্স্ট শিওর, নাহিদও বলছেন, তিনি নাম বলতে চান না, এত বড় ইফতার পার্টি বা এত বড় লঞ্চিং প্রোগ্রাম টাকা নেওয়া হয়েছে, তো কেন টাকা দিচ্ছে সেই ব্যাপারটা আপনারা একটু লিখবেন। কেউ কেউ বলবেন বিএনপিও তো বিরাট বিরাট জায়গায় সব বিরাট বিরাট পার্টি করে বেড়াচ্ছে, একমত। আমি যে শুরুতে একটা কথা বলেছি, এনসিপিকে এই প্রশ্ন করি কারণ এনসিপি বিএনপি আওয়ামী লীগ হবে না বলে জনগণকে বলছে। এনসিপি যদি বলে তারা ওইরকমই একটা পার্টি, আমি আর কোনোদিন এই প্রশ্ন আসলে করব না, কোনো প্রশ্ন করব না। যেহেতু তারা বলছেন, যেহেতু তারা আমাদের সাথে এই ব্যাপারে এইভাবেই কানেক্ট করছেন, আমি কেজরিওয়ালকে দিয়ে এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি, তাই সেই কারণেই তাদেরকে এই প্রশ্নটা করতে হবে। এবং তাসনিম জারাও এই রকম একটা প্রতিশ্রুতির কারণেই আসলে তার বাইরের ক্যারিয়ার ছেড়ে দেশে এসেছেন রাজনীতি করতে, অন্তত আমি যতদূর বাইরে থেকে বুঝি। তো এই প্রশ্নগুলোর জবাব লাগবে তো। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে নিউজটি দেখলেন, ডক্টর ইউনূস সরকার যে চীন সফরে গেছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখতে পেয়েছেন। এই ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে আপনাদের কাছে কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।